আসসালামু আলাইকুম। প্রাইমারির এক্সক্লুসিভ বাংলা সাজেশনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। হাত কামড়ানো বাগধারাটির অর্থ হচ্ছে আফসোস করা। হাত জোড়া থাকা এই বাগধারার অর্থ হচ্ছে কর্মব্যস্ত থাকা। হাত ধুয়ে বসা এই বাগধারার অর্থ হচ্ছে সাধু সাজা। হাত ভারী বাগধারার অর্থ হচ্ছে কৃপণ। হাত চালাও বলতে বোঝায় দ্রুত চলো বা দ্রুত কাজ করো। আর পা চালাওয়ের ক্ষেত্রে হচ্ছে দ্রুত চলো, হাত চালাওয়ের ক্ষেত্রে হচ্ছে দ্রুত কাজ করো। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে এই বাক্যে উঠে যাওয়া বলতে বোঝায় বন্ধ হয়ে যাওয়া। এত অল্প টাকায় মাস চলবে না। এখানে চলা কোন অর্থ প্রকাশ করছে? চলা বলতে বোঝায় সংকুলান হওয়া। চুলায় দেওয়া বিশিষ্ট অর্থ কি? চুলায় দেওয়া বলতে বোঝায় সর্বনাশ করা। বুঝি না বাপু এ তোমার কেমন ধারা। এখানে ধারা অর্থ কি? এখানে ধারা অর্থ হচ্ছে আইন। আর একান্তই যদি ব্যক্তির অর্থ প্রকাশ করে তাহলে হচ্ছে আচরণ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে এখানে সমীকরণ, যার ইংরেজি শব্দ হচ্ছে ইকুয়েশন। সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ কোনটি? সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে সচিব। তাহলে সচিব একটি পারিভাষিক শব্দ। কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে নথি, যার ইংরেজি শব্দ হচ্ছে ফাইল। ক্যাবিনেট এর শব্দার্থ হচ্ছে মন্ত্রী পরিষদ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে মন্ত্রী পরিষদ, ইংরেজি শব্দ হচ্ছে ক্যাবিনেট। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন। অকাল পক্ষ হয়েছে যা, এক কথায় বলা হয় অকাল পক্ষ। অকালে যাকে জাগরণ করা হয় তাকে বলা হয় অকাল বোধন। যার আগমনের কোনো তিথি নেই, এক কথায় বলা হয় অতিথি। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাধুকরী। উপকারীর উপকার স্বীকার করে না যে, তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। জানবার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। গোপন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জুগুপ্সা। কোন বাক্যটির সংকোচন রূপ হচ্ছে জিগীষা? জিগীষা বলতে বোঝায় জয় করিবার ইচ্ছাকে। ভোজন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বুভুক্ষা। বলার ইচ্ছাকে এক কথায় বলা হয় বিবক্ষা। হনন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। নিন্দা করার ইচ্ছা এবং গোপন করার ইচ্ছা দুইটা একই রকম, জুগুপ্সা। বিশ্বজনের হিতকর একে এক কথায় বলা হয় বিশ্বজনীন। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাবের সার্থক এবং সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসার। আমরা বাংলা এবং সাধারণ জ্ঞান সাজেশন আপনাদেরকে এখানে দিয়ে দিব। অন্যদিকে ইংরেজি এবং গণিতের আগামী 10 দিনের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুইটা কোর্স রয়েছে। একটি হচ্ছে ইংলিশ ক্র্যাক কোর্স এবং অন্যটি প্রাইমারির ম্যাথ কোর্স। আর দুইটা কোর্স আজকেই
নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে উক্ত নম্বরে যোগাযোগ করবেন। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলঙ্কার এই সকল কিছুই বর্জনীয়। সারাংশে কোনটি প্রয়োজন নেই? সারাংশে দরকার নেই বাহুল্য, উপমা, অলঙ্কার, অর্থাৎ এখানে হচ্ছে অলঙ্কার প্রয়োজন নেই। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হয়? প্রত্যক্ষ উক্তি বর্জন করতে হয়। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রাঞ্জলতা। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুইটি। সাধারণত পত্রের দুটি অংশ থাকে, আর সেগুলো হলো শিরোনাম এবং পত্রগর্ভ। ব্যক্তিগত পত্রে কয়টি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে থাকে 6টি অংশ। ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? লেখা হয় পত্র লেখকের স্থান এবং তারিখ। প্রাপক অর্থ কি? যার উদ্দেশ্যে পত্রটি রচিত হয়। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? স্নেহভাজন। ঘটি ধোবে না নামে তালপুকুর, এই প্রবাদটির অর্থ হচ্ছে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। ঘরের শত্রু বিভীষণ এর অর্থ বা বাগধারার অর্থটি হচ্ছে যে গৃহ বিভাদ করে। ঘোমটার ভেতর খেমটা নাচ, প্রবচনটির অর্থ হচ্ছে লজ্জার ভাব কিন্তু নির্লজ্জ আচরণ। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি, এর অর্থ হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার ভয় দেখানো। জোতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এই কথাটির অর্থ হচ্ছে ছোট বড় যাবতীয় কাজ করা। ঝিকে মেরে বউকে শেখানো, এর অর্থ হচ্ছে একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া। টোটো কোম্পানির ম্যানেজার, এই প্রবচনের অর্থ হচ্ছে ভবঘুরে। ঢাক ঢাক ঘুরঘুর বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি। সূর্য দিগল বাড়ি এর প্রধান বিষয় ছিল গ্রামীণ কুসংস্কার। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দিগল বাড়ি। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। জোক গল্পের রচয়িতা আবু ইসহাক। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? পাড়াতলী গ্রামে। আর পাড়াতলী গ্রাম অবস্থিত নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলীতে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। রৌদ্র করটিতে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, এগুলো রচনা করেছেন শামসুর রহমান। নিচের কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে রৌদ্র করটিতে। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? এটি একটি ভ্রমণ কাহিনী। জসীমউদ্দিন তার বন্ধুকে কোন গায়ে নিমন্ত্রণ করেছিলেন? কাজল গায়ে। পল্লীকবি জসীমউদ্দিনের উপন্যাস মোট কয়টি? উপন্যাস হচ্ছে একটি। নিচের কোনটি জসীমউদ্দিনের লেখা? জসীমউদ্দিনের লেখা বোবা কাহিনী। জসীমউদ্দিনের নাটক কোনটি? বেদের মেয়ে। অন্যদিকে বোবা কাহিনী হচ্ছে জসীমউদ্দিন
লেখা একটি উপন্যাস। বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের একটি বিশেষ এলাকার জীবনচিত্র এই উপন্যাসের উপজীব্য বিষয়। এ উপন্যাসের নায়ক আজারের একটি ছিন্নমূল কৃষক সন্তান। বাল্যকাল থেকেই লাঞ্ছনা আর বঞ্চনা তার নিত্যসঙ্গী, তবু সে স্বপ্ন দেখে সুখী জীবনের। এরকম কিছু কাহিনী নিয়েই ঘটনা অবলম্বন করে লেখা বোবা কাহিনী উপন্যাস। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা 12টি। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতা হচ্ছে মোহররম। আমি চিরদুর্মম, দুর্বিনীত, নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলামের এটি কোন কবিতার অংশ? বিদ্রোহী কবিতার অংশ। আমি ভরা তরি করি ভরা ডুবি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। কবি কাজী নজরুল ইসলামের এটি বিদ্রোহী কবিতার একটি চরণ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়ি করি না কাহারে কুর্নিশ। এটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশ। কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে 21শে পদক পেয়েছিলেন? 1976 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দড়িরামপুর। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? কাজী নজরুল ইসলাম। ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন একজন মাজারের খাদেম। ফুড কনফারেন্স কি ধরনের রচনা? ফুড কনফারেন্স এটি মূলত একটি রম্য রচনা। যেহেতু এখানে উত্তর নেই, এগুলো কোনোটিই নয়। ব্যঙ্গ রসাত্মক রচনা নিচের কোনটি? ফুড কনফারেন্স। আয়না আবুল মনসুর আহমেদ কোন ধরনের রচনা এটি? এটি রম্য রচনা। তাহলে রম্য রচনা আমরা এখানে পেলাম আয়না এবং ফুড কনফারেন্স। নিচের কোনটি ব্যঙ্গ রচনা? আয়না। আমার দেখা রাজনীতির 50 বছর লিখেছেন আবুল মনসুর আহমেদ। বিশ্বনবী কার লেখা? বিশ্বনবী লিখেছেন কবি গোলাম মোস্তফা। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন 1964 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমার ওগো হাকিম। চরণ দুটি রচনা করেছেন গোলাম মোস্তফা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল প্রকাশিত হয়? প্রকাশিত হয় 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য হচ্ছে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। আর উপরের অপশনগুলো থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে সবার আগে হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, যেটি 1882 সালে প্রকাশিত হয়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম হচ্ছে জীবিত ও মৃত। চন্দরা চরিত্রের স্রষ্টাকে? চন্দরা চরিত্র স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি নেওয়া হয়েছে সমাপ্তি গল্প থেকে। রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র রয়েছে? কাবুলিওয়ালা। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। এটি রবি ঠাকুরের যে গল্প থেকে নেওয়া হয়েছে, এটি কাবুলিওয়ালা থেকে নেওয়া হয়েছে। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় হিসেবে
রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাঙালি হিসেবেও নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন 1913 খ্রিস্টাব্দের নভেম্বরে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তিনি 52 বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে, আর তার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। আর যদি বলা হয় শেষের কবিতা কি, যদি কাব্য উপন্যাস থাকে তাহলে এটা একটু বেশি সঠিক, কারণ শেষের কবিতা ছিল মূলত কাব্য উপন্যাস। রাজসিংহ উপন্যাস রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? এটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস থেকে নেয়া। কোনটি সামাজিক উপন্যাস? সামাজিক উপন্যাস হচ্ছে বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দনন্দিনী। বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? চারটি অপশন থেকে সূর্যমুখী চরিত্রটিও পাওয়া যায় বিষবৃক্ষ উপন্যাসের। গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন রাবেয়া খাতুন। নিচে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? ফেরারি ডায়েরি। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে মূলধারা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য? হাঙ্গর নদী গ্রেনেড। জীবন আমার বোন, এটি কার রচনা? এটি রচনা করেছেন মাহমুদুল হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছেন আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাসের নাম জলাঙ্গি। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। সাহিত্য সম্রাট নামে খ্যাত বাংলার লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার স্কট নামে পরিচিত বঙ্কিমচন্দ্র। বাংলার মিল্টন কার উপাধি? হেমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে স্বভাব কবি নামে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে প্রাইমারির সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের প্রাইভেট 2টি কোর্স ইংরেজি এবং গণিতে দ্রুতই ভর্তি হতে পারেন। আপনার কনফিডেন্স বহুগুণেই বেড়ে যাবে। আর বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন এবং প্রথম কমেন্টসে দেখবেন। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।